ইরান সংঘাত বন্ধে রাজি হলেও আমেরিকার সাথে আলোচনায় বসতে সাফ মানা, হরমুজের দখল না ছাড়ার ঘোষণা তেহরানের, ট্রাম্প কি বিপাকে? ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার অভিযোগ সৌদি ও কাতারের বিরুদ্ধে, ক্ষুব্ধ ইরান কি বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? সজারু ও গন্ধ গোকুল নিয়ে হেঁটে যাওয়া ভাইরাল ছোট্ট মেয়েটি কিভাবে বিপজ্জনক প্রাণীদের পোষ মানিয়েছে, তারা কোন দেশের, জানবো আজ। ইরান ও আমেরিকা নয়া সংঘাত বন্ধে রাজি হলেও আলোচনা শুরু করা নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে আলোচনায় বসার কথা জানালেও তা অস্বীকার করেছে ইরান। খামেনির দেশ সাফ জানিয়ে দিয়েছে হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না তারা। তবে আলোচনা হোক বা না হোক, ইরানের জব্দ থাকা $600 কোটি ফেরত দিতে যাচ্ছে কাতার। আর একে ইরানের বিজয় বলে মনে করছেন বিশ্লেষকেরা। মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্ট। হুট করে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবার শান্তি প্রক্রিয়া থেকে ছিটকে পড়ার আশঙ্কায় কূটনীতির আকাশে দেখা যাচ্ছিল কালো মেঘের আনাগোনা। কার্গো জাহাজে ড্রোন হামলার অজুহাতে ২৬ জন শুক্রবার রাতে ইরানের একাধিক অবস্থানে আঘাত হানে, যার সূচনা করে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় মার্কিন সেনাদের দোজখে পাঠানো আর ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি চালাচালির ২৪ ঘন্টা না পেরোতেই এলো স্বস্তির খবর। আপাতত হামলা থামিয়ে শান্তি আলোচনায় মনোযোগী হতে একমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। বরাবরের মতো এবারও কৌশলী শর্তের বেড়াজাল রেখেছে কি ওয়াশিংটন? কি বলছে হোয়াইট হাউস? হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা সত্ত্বেও আপাতত বিরতির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষ করে গত সপ্তাহে সুইজারল্যান্ডে ইরানের সাথে শান্তি আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের সুর টেনে বলা হয়েছে, সমঝোতা স্মারকে একমত হওয়া বিষয়গুলো শান্তি আলোচনার পরিণতির দিকে এগিয়ে নেওয়া আর ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সই করার রূপরেখা লাইনচ্যুত হয়নি, এটি সঠিক পথেই আছে। জানানো হয়েছে শান্তি চুক্তির মধ্যস্থতা নিয়ে পরের বৈঠকটি হবে মঙ্গলবার কাতারের দোহায়। এ বিষয়ে ধোঁয়াশার সুযোগ আটকে দিতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই নিয়ে ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের অন্দরমহলের এই বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী। তার বরাত দিয়ে একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, কাতারে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের সরাসরি বৈঠক মঙ্গলবার তো দূরের কথা, চলতি সপ্তাহে এ ধরনের কোনো আলোচনায় আগ্রহী নয় তেহরান। হরমুজ প্রণালী দিয়ে নৌযানের নিয়ন্ত্রিত চলাচলের বিষয়ে আলোচনা করতে ওমান সফরে থাকা গরিবাবাদী আরও জানিয়েছেন, শর্ত পূরণের ভিত্তিতে শান্তি চুক্তির রূপরেখা বাস্তবায়নের কৌশলগত বৈঠকে বসার সিদ্ধান্ত নেবে তেহরান। এদিকে লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সুস্পষ্ট সময়সূচি জানতে চেয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সমঝোতা স্মারকের প্রথম ধারায় লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি সুস্পষ্টভাবে বলা আছে। এই দাবি আদায়ে চাপ সৃষ্টির অব্যাহত প্রক্রিয়ার মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এবারের টার্গেট ছিল দক্ষিণ লেবাননের মাজদা জন গ্রাম। ভিডিও প্রকাশ করে ইসরায়েলের সেনা সদর দাবি করেছে, ওই হামলায় ধ্বংস হয়েছে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ ঘাঁটি। লেবাননে দক্ষিণাঞ্চলে ইসরায়েলের এই হামলার নিন্দায় বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। এতে বলা হয়েছে, মাতৃভূমি আর লেবানিজদের রক্ষায় হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধ গড়ার অধিকার রয়েছে। এদিকে সিরিয়ার কুনিত্রা ও দেরায় ইসরায়েলের হামলার নিন্দায় বিবৃতি দিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। রবিবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আবাদিন গ্রাম লক্ষ্য করে কামানের গোলা ছোঁড়ার পাশাপাশি হেলিকপ্টার গানশিপ দিয়ে গুলিবর্ষণ করে ইসরায়েলি সেনারা। এতে নিরাপত্তাহীনতায় ঘরবাড়ি ছাড়ে হাজারো গ্রামবাসী। এবার ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার অভিযোগ উঠেছে সৌদি আরব ও কাতারের বিরুদ্ধে। খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং F-15 যুদ্ধ বিমানের জন্য হেলমেট সহ বহু অস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও অস্ত্র কেনার এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে যে কোনো ধরনের সম্পর্কের তীব্র বিরোধিতা করে ইরান। খামেনির দেশ কি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তি নষ্টের সবচেয়ে বড় কারণ মনে করে ইরান, সেই নেতানিয়াহু সরকারের কাছ থেকে
গোপনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং F-15 যুদ্ধবিমানের জন্য হেলমেট সহ বহু অস্ত্রশস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে এই বিস্ফোরক তথ্য দিয়েছে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সাথে সৌদি আরবের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও অস্ত্রশস্ত্র কেনার এ তথ্য মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগের জন্ম দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের। ইরান এটিকে সহজে গ্রহণ করবে না বলেও মত তাদের। ইসরায়েলের কাছ থেকে গোপনে কবে কখন এসব অস্ত্র কিনল সৌদি আরব ও কাতার? কেন এ ধরনের সম্পর্ককে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি মনে করে ইরান? বিভিন্ন উৎস থেকে তথ্য বিশ্লেষণ করে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ বলছে, কাতারের রাজপরিবারের 11টি বিমানের মধ্যে 3টিতে ইসরায়েলি কোম্পানি এলবিটের তৈরি সি মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। 2020 থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ডের ব্রাসেলসে বিমানগুলোতে এই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়। গেল বছর কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি যখন তেহরান সফর করেছিলেন, তখন তার বিমানটি এই সি মিউজিক প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত ছিল। অত্যাধুনিক রাডার ব্যবস্থার মাধ্যমে সি মিউজিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাডস শনাক্ত করতে পারে। হারেজের প্রতিবেদনে বলা হয়, 2017 সালে কাতারের যুদ্ধবিমান বিক্রির একটি চুক্তি করে যুক্তরাষ্ট্র। এই চুক্তি নথিতে দেখা যায়, যুদ্ধবিমানগুলোতে উন্নত যন্ত্রাংশ ও ব্যবস্থা সরবরাহের জন্য 15 থেকে 25 কোটি ডলারের একটি চুক্তি করে ইসরায়েল। চুক্তিতে 160টি GHMCS হেলমেট এবং AN/AVS 9 নাইট ভিশন চশমা অন্তর্ভুক্ত ছিল। এমনকি সৌদি আরবের কাছে বিক্রি করা যুক্তরাষ্ট্রের F-15SA বিমানেও ইসরায়েলের সেই হেলমেট ও চশমার প্রমাণ মিলেছে। এই অত্যাধুনিক হেলমেট পাইলটকে চোখের ইশারায় লক্ষ্যবস্তু নির্ধারণ ও নিখুঁতভাবে আঘাত করার সুবিধা দেয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সাথে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের তীব্র বিরোধিতা করে ইরান। তেহরানের মতে, ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করবে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব ও আধিপত্য বিস্তার পাবে। এটি সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে ইরান। তাই গোপনে অস্ত্র কেনার এ তথ্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে দূরত্ব তৈরি করবে বলে মত বিশ্লেষকদের। বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনায় আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। বিশ্লেষকদের শঙ্কা, এই উত্তেজনা দীর্ঘায়িত হলে শুধু জ্বালানি খাতে নয়, বিশ্ব অর্থনীতিও নতুন সংকটে পড়তে পারে। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টা হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। কিছুদিন আগেই যখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলো এবং পরিস্থিতি শান্ত মনে হচ্ছিল, তখন হঠাৎ করেই আবার কেন এই অশান্তি? আবারও কি জ্বালানি তেলের সংকটে পড়বে বিশ্ব? সিএনবিসির একটি প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে তেলের বাজারে কিছুটা স্বস্তি মিললেও সম্প্রতি হরমুজ প্রণালীতে কাতার সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কার সহ বেশ কিছু জাহাজে নতুন করে হামলা চালানো হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আবার একে অপরের ওপর সরাসরি হামলা শুরু করে, যা তাদের মধ্যকার অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। এই নতুন উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেছে। তেলের বাজারে এই অস্থিরতার মূল কারণ হল হরমুজ প্রণালী। মার্কেট ওয়াচের একটি প্রতিবেদন মতে, এই জলপথটি দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ করা হয়। যখনই এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন সাধারণ জাহাজ চলাচল ধীরগতির হয়ে পড়ে বা পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়। এই পথ দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার কারণে আমেরিকা, ইউরোপ বা এশিয়ার দেশগুলোতে পেট্রোল পাম্পের সামনে সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে এবং তেলের দাম হু হু করে বেড়েছে। এবারও যদি এই সংকটের দ্রুত সমাধান না হয়, তবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো, যা অনেকেই আলোচনা করছেন। যখনই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান কোনো চুক্তির কাছাকাছি পৌঁছায় বা আলোচনার মাধ্যমে সবকিছু মিটিয়ে ফেলার চেষ্টা করে, তখনই ইসরায়েল এমন কিছু পদক্ষেপ নেয় যা পুরো পরিস্থিতিকে নষ্ট করে দেয়। ইরানের স্পষ্ট শর্ত থাকা সত্ত্বেও লেবাননে একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, যা নতুন করে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী তেলের এই মূল্যবৃদ্ধি শুধু জ্বালানি খাতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো বৈশ্বিক অর্থনীতির উপর খুব খারাপ প্রভাব ফেলে। তেলের দাম বাড়লে জিনিসপত্র আনা নেওয়ার খরচ বেড়ে যায়, যার ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধ হলে দ্রুতই তেলের দাম নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু তেমন কোনো আভাস আপাতত দেখা যাচ্ছে না। তাই বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে একটি স্থায়ী সমঝোতা বা আলোচনায় বসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি এই সংঘাত চলতেই থাকে তবে আগামী দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে কমে যাবে, যার সরাসরি ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের মন্দা থেকে বাঁচাতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের স্থল অভিযান ও বিমান হামলায় অন্তত 29 জন নিহত হয়েছে, আহত হয়েছে 150-রও বেশি। তবে আফগান তালিবান সরকারের দাবি প্রতিবেশী দেশের বিমান হামলায় অন্তত 38 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, পাকিস্তানের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক হামলার জবাবে রবিবার এই অভিযান চালিয়েছে ইসলামাবাদ। তিনি জানান, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া ও কুনার প্রদেশের 3টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করেছে পাক বাহিনী। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান সরকার তেহরিকি তালেবান পাকিস্তান, টিটিপি এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানে হামলার পরিকল্পনাকারী সন্ত্রাসীদের আফগানিস্তানে আশ্রয় ও মদত দিচ্ছে। তবে আফগান তালেবান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সন্ত্রাসবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। এই অভিযানের একদিন আগে রবিবার গুলি ও বিস্ফোরক সজ্জিত হামলাকারীরা পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচিতে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দফতরে হামলা চালায়। এতে পাকিস্তানের 3 সেনা সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় 3 হামলাকারী নিহত এবং আরেকজনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। একদিকে রাশিয়া ও চীনের পরমাণু বোমারু বিমান উঠছে পাহারার অংশ হিসেবে, অন্যদিকে আসল গোলাবারুদ নিয়ে মহড়া দিচ্ছে আমেরিকা ও জাপান। দক্ষিণ কোরিয়ায় সীমানায় রুশ বিমান ঢুকে পড়ায় তৈরি হয়েছে চরম উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ও তাইওয়ান সংকট নিয়ে বিশ্ব এখন 2 ভাগে বিভক্ত। দুই পক্ষের সামরিক মহড়া সরাসরি যুদ্ধের প্রস্তুতি না হলেও এটি এক ধরনের বিপজ্জনক খেলা। সামান্য ভুল বোঝাবুঝিতেই জ্বলে উঠতে পারে সংঘাতের আগুন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পূর্ব এশিয়ার শান্ত আকাশ হঠাৎ করেই ভারী হয়ে উঠেছে যুদ্ধবিমানের গর্জনে। একদিকে উঠছে রাশিয়া ও চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম দানবীয় বিমান, অন্যদিকে সমুদ্রের বুকে লাইভ ফায়ার বা আসল গোলাবারুদ নিয়ে মহড়া দিচ্ছে আমেরিকা ও জাপান। এক মহাসাগরের 2 প্রান্তে যেন একযোগে বেজে উঠেছে যুদ্ধের দামামা। সম্প্রতি রাশিয়া ও চীন মিলে জাপান সাগর এবং পূর্ব চীন সাগরের আকাশে প্রায় 6 ঘন্টার একটি দীর্ঘ বিমান টহল শেষ করেছে। ঠিক এই ঘটনার জবাব দিতেই যেন জাপানের ওকিনাওয়া ও উইতা অঞ্চলে যৌথভাবে নেমে পড়েছে আমেরিকা ও জাপানের সেনারা। কোনো লোকছাপা না করে আসল অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যুদ্ধকালীন মহড়া দিয়েছে এই 2 দেশ। এক পাশে রাশিয়া চীন, অন্য পাশে আমেরিকা জাপান। এমন বিপজ্জনক খেলার পেছনে মূল উদ্দেশ্য কি? রাশিয়ার বোমারু বিমানগুলো যখন দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা সীমানায় ঢুকে পড়ে, তখন পুরো অঞ্চলের সামরিক নিয়ন্ত্রণ কক্ষে রীতিমতো সাইরেন বেজে ওঠে। যদিও তারা কারো আকাশসীমা সরাসরি লঙ্ঘন করেনি, তবে এই উড্ডয়ন ছিল প্রতিবেশীদের জন্য একটি স্পষ্ট হুঁশিয়ারি। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই উত্তেজনা? আসলে এর পেছনে রয়েছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইউক্রেন এবং তাইওয়ান ইস্যু নিয়ে বিশ্ব রাজনীতি এখন 2 ভাগে বিভক্ত। চীন ও রাশিয়া দেখাতে চায় এই অঞ্চলে আমেরিকার একাধিপত্য তারা আর মেনে নেবে না। অন্যদিকে আমেরিকা ও জাপান যেন পাল্টা বার্তা দিচ্ছে, যে কোনো আগ্রাসন রুখে দিতে তারা পুরোপুরি প্রস্তুত। সামরিক বিশ্লেষকেরা বলছেন, 2 পক্ষের এমন মহড়ার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। এমনকি রাশিয়া ও আমেরিকা মুখোমুখি যুদ্ধে জড়ানোর মতো কোনো পরিস্থিতিতেও নেই। তবে এই ধরনের সামরিক প্রস্তুতি একে অন্যকে দমানোর এক ধরনের বিপজ্জনক খেলা। শক্তির এমন প্রদর্শনী যে কোনো মুহূর্তে ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকেও রূপ নিতে পারে বড় কোনো সংঘাতে। সেক্ষেত্রে সামান্য একটু আগুন জ্বলে উঠলে শুধু এশিয়া নয়, বিশ্বজুড়ে নেমে আসতে পারে মহাবিপর্যয়।
সারা গা ভর্তি শক্ত আর ধারালো কাঁটাওয়ালা সজারু ও গন্ধগোকুল নিয়ে ক্ষেতের আইল ধরে হেঁটে যাওয়া ছোট্ট মেয়েটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রাণীর সঙ্গে ছোট মেয়েটির এই বিরল বন্ধুত্বে মুগ্ধ নেট দুনিয়া। ব্যাপক প্রশংসায় ভাসছে সে। ভিডিওটি এতটাই হৃদয় ছোঁয়া যে মেয়েটির নাম দেয়া হয়েছে মুগলি বা ডিজনি প্রিন্সেস। কেউ কেউ মেয়েটিকে বাংলাদেশি বললেও আসলে তার বাড়ি বাংলাদেশে নয়। তাহলে কোথায় তার বাড়ি? কিভাবে বিপজ্জনক সজারুকে পোষ মানালো সে? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নাইম আহমেদ। নজরকাড়া মায়ায় ভরা মুগ্ধ এই দৃশ্যটি এরই মধ্যে তুমুল সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। অ্যানিমেটেড ছবি বা কার্টুনে অহরহ প্রাণীর সাথে মানুষের এমন বন্ধুত্ব দেখা গেলেও বাস্তবে তা বিরল। আর সত্যিকারের এই ছোট্ট মুগলির সাথে সজারু আর গন্ধগোকুলের এই বন্ধুত্বের মিষ্টি মুহূর্তটি যেন সবাইকে নিয়ে গেছে এক রূপকথার গল্পে, যার মোহে গেল দুদিন ধরেই মুগ্ধতার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই ছবিটির কার্টুন বানিয়ে প্রকাশ করেছে, সাথে সাথে কৌতূহল বেড়েছে কোথায় এই মেয়েটির বাড়ি, কিভাবে শক্ত আর ধারালো কাঁটাওয়ালা সজারুর সাথে তার বন্ধুত্ব হলো। ভাইরাল এই ছোট মেয়েটিকে নেট দুনিয়ায় সবাই ডাকতে শুরু করেছে ডিজনি প্রিন্সেস নামে। কেউ কেউ ডাকছে রুডিয়ার্ড কিপলিং এর বিখ্যাত গল্প দ্য জঙ্গল বুক এর চরিত্র মুগলি বলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো গ্রামের বলে ছড়ানো হলেও ভিডিওটি মূলত শ্রীলঙ্কার উত্তর কেন্দ্রীয় প্রদেশের পুলুন্নারুয়া অঞ্চলের একটি গ্রামের। ভিডিওটি ধারণ করে ফেসবুকে প্রথম পোস্ট করেন মেয়েটির বাবা প্রভাত সিলভা। ক্যাপশনে সিংহলি ভাষায় লিখেন, বড় বোনের সাথে খেতে যাচ্ছে ছোট সজারু ভাই। কিভাবে বিপজ্জনক সজারুকে পোষ মানালো তারা? পরিবারটি জানিয়েছে ছোট সজারুটিকে একদল হিংস্র কুকুর আক্রমণ করেছিল, কামড়ে তাকে জখম করে ফেলে রেখে যায়। মেয়েটি এবং তার পরিবার সজারুটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরিবারটির যত্নে সুস্থ হয়ে ওঠে প্রাণীটি, এমনকি তারা এই ছোট সজারুটিকে বোতলে করে দুধ খাইয়ে বড় করেছে। এই নিঃস্বার্থ ভালোবাসার কারণেই সজারু এবং গন্ধগোকুলটি মেয়েটি ও তার পরিবারের সাথে পোষ মেনে গেছে। তারা প্রাণীগুলোকে খাঁচায় আটকে রাখে না, এগুলো বন্য পরিবেশেই ঘুরে বেড়ায়। কিন্তু মেয়েটি যখনই বাইরে যায়, সজারুটি তার পেছনে পেছনে বডিগার্ডের মতো হেঁটে চলে। খাবার, নিরাপদ আশ্রয় এবং যত্নে তাদের সাথে প্রাণী দুটির ভালোবাসার মেলবন্ধন তৈরি হয়েছে। সাধারণত ধারণা করা হয় সজারু তার গায়ের কাঁটা দিয়ে মানুষকে আক্রমণ করতে পারে, যা বেশ বিপজ্জনক। তবে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন সজারু বা গন্ধগোকুল স্বভাবগতভাবে তৃণভোজী বা সর্বভোজী। সজারু নিজে থেকে কোনো মানুষকে আক্রমণ করে না, সে কেবল তখনই তাদের গায়ের কাঁটা খাড়া করে বা আক্রমণাত্মক হয় যখন তারা বিপদে পড়ে বা আক্রমণের শিকার হয়। বিশেষজ্ঞরা বলছেন যখন কোনো বন্যপ্রাণী মানুষের কাছ থেকে ছোটবেলা থেকে পরম যত্ন ও ভালোবাসা পায়, তখন তাদের ভেতর থেকে সেই ভীতি বা আত্মরক্ষার হিংস্র প্রবণতা চলে যায়। তবে বন্যপ্রাণী পোষ মানানোর বিষয়টি সবসময় নিরাপদ নয়, তাদের প্রকৃতিতেই বাড়তে দেয়া ভালো বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। প্রতিবার ফিফা বিশ্বকাপ এলেই ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসা বিস্মিত করে গোটা বিশ্বকে। এবার সেই ভালোবাসা বিশেষ করে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে ঘিরে বাংলাদেশিদের উন্মাদনা ফলাও করে প্রচার করছে আর্জেন্টিনার মূলধারার গণমাধ্যমগুলো। আর্জেন্টিনার জন্য বাংলাদেশের মানুষের অকৃত্রিম আবেগকে অনন্য বলে অভিহিত করা হচ্ছে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফুটবল কখনো কখনো ভৌগোলিক দূরত্ব, ভাষাগত ভিন্নতা কিংবা সাংস্কৃতিক বিভাজনের সব সীমারেখা মুছে দেয়। তারই এক অনন্য উদাহরণ হাজার হাজার কিলোমিটার দূরের দুই দেশ, বাংলাদেশ ও আর্জেন্টিনা। বাংলাদেশের মানুষের হৃদয়ে আর্জেন্টিনার জন্য যে আবেগ বহু বছর ধরে লালিত হচ্ছে, তা এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনার মূলধারার গণমাধ্যমগুলোতে। বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস, উদযাপন ও অকৃত্রিম ভালোবাসা নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবারই বিশ্বকাপ আসার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের চিত্র পাল্টে যেতে শুরু করে। শহরের ব্যস্ত সড়ক থেকে শুরু করে গ্রামীণ জনপদ, সবখানেই দেখা যায় আকাশি সাদা রঙের আধিপত্য। অসংখ্য বাড়ির ছাদে, গাছে, খোলা মাঠ সহ নানা জায়গায় উঠতে থাকে নানা আকারের আর্জেন্টিনার পতাকা। কোথাও দেয়ালে আঁকা হয় ম্যারাডোনা, লিওনেল মেসির প্রতিকৃতি। প্রিয় দলের জয়ে মধ্যরাতে রাস্তায় নেমে আসে হাজার হাজার সমর্থক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দৃশ্য ছড়িয়ে পড়ার পর তা শুধু বাংলাদেশেই নয়, ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে বিশ্বব্যাপী। বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের এই ব্যতিক্রমী উন্মাদনাকে বিশেষভাবে তুলে ধরেছে আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল লা নাসিয়ন মাস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বেশিরভাগ ফুটবল প্রেমী আর্জেন্টিনাকে সমর্থন করে এবং দেশটিতে আর্জেন্টিনার জনপ্রিয়তা বিস্ময়কর। প্রতিবেদনে বাংলাদেশের সমর্থকদের আবেগকে বিশ্ব ফুটবলের এক বিরল ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। শুধু একটি গণমাধ্যম নয়, আর্জেন্টিনার আরও বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বাংলাদেশকে নিয়ে আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে। কানাল 8 মার দেল প্লাতা বাংলাদেশি সমর্থকদের ভিডিও সম্প্রচার করে দেখিয়েছে কিভাবে মেসির গোল কিংবা আর্জেন্টিনার জয় উদযাপনে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। একইভাবে সংবাদ চ্যানেল A24ও বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস তুলে ধরে বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান টেলি নুয়েভে বাংলাদেশকে আর্জেন্টিনার একনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছে। দেশটির প্রভাবশালী ক্রীড়া দৈনিক ডায়েরিও ওলেও বাংলাদেশি সমর্থকদের আবেগ ও উন্মাদনার প্রশংসা করেছে। তাদের ভাষায়, পৃথিবীর অন্য প্রান্তে বসেও যেভাবে বাংলাদেশিরা আর্জেন্টিনাকে সমর্থন করে তা সত্যিই অতুলনীয়। বাংলাদেশের এই ফুটবল প্রেম কেবল আর্জেন্টিনার গণমাধ্যমেই সীমাবদ্ধ নেই, এর বাইরেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করছে। রয়টার্স, এএফপি, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, আরব নিউজ সহ বিশ্বখ্যাত গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে আর্জেন্টিনার জন্য বাংলাদেশে সমর্থকদের আবেগ ও ভালোবাসার কথা। সম্প্রতি ফিফাও তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশে ফুটবল উদযাপনের ভিডিও প্রকাশ করে এই উচ্ছ্বাসকে বৈশ্বিক ফুটবল সংস্কৃতির অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। ফুটবলের ভাষা যে সর্বজনীন, বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্ক তারই জীবন্ত প্রমাণ। মানচিত্রে দূরত্ব যতই হোক, আবেগের মানচিত্রে দুই দেশ খুবই ঘনিষ্ঠ, আর সেই কারণেই আকাশী সাদা ভালোবাসার এই গল্প মাঠের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।